আমি বলি, আমি সংবিধানে যে কথা কইছি। আচ্ছা, আরেকটা কথা আপনাদের স্মরণ করাই আমাদের পাটোয়ারি ভাই, ওই আপনি শেষে ডাক্তারের গল্পটা বলবেন। আচ্ছা না, এটা বলবো, ডাক্তারের ঠিক আছে। গল্পটা বলার আগে উই রিভোল্টের ব্যাপারটা যদিও আচ্ছা মাহমুদ ভাই ওইটা আসি, বলছে। ওইটা আসি। যার জন্ম হয় নাই বা ওইটার স্পটে ছিল না, সে এটার মতামত দিচ্ছে। আমি এখন রণাঙ্গনের যুদ্ধে, আমি নিজের কানে যেটা শুনছি, তখন ছোট ছোট অল্প করে শোনা যেত, আমরা কানের কাছে টেলিভিশন রেডিওটা ধরতাম, তারপরে আস্তে শোনা যেত, আবার বন্ধ হয়ে যেত, আবার এটা যদি ইয়াতে যদি হইতো 27-এ আপনি যদি তো ধরা হইতো। ঘোষণা শুনছেন, উই রিভোল্টকে শুনছেন? হ্যাঁ, মানে আমি নিজে শুনছি তো, আমি নিজে একটা মুক্তিযোদ্ধা তো। আমি তো জামাতের মতো ওই পাকিস্তানের পক্ষে ছিলাম না তো, আমি তো মুক্তিযুদ্ধ, সশস্ত্র মুক্তিযোদ্ধা আমি। আমার নিজের কানে আমি শুনছি যেটা, সেটা হলো টেলিভিশনটা এত কম পাওয়ারের ছিল, আর ওটা তো ওখানে রেডিও। বোম্বিং করতে পারে, রেডিওটা ওটা বোম্বিং করতে পারে, এটা একবার 27-এ ধরছে, আবার 36-এ ধরতেছে। আমরা যখন রেডিওটা ওই ইয়েটা মিটারটা যখন রেডিও তখন ইয়ে করা হয়, মারপি টেলিভিশন রেডিও ছিল আমার আমার বাপের, তো ওইটা যে টানে এটা যখন একবার পাইছি 32-এ, আবার 36-এ চলে যাচ্ছে। পরে আমরা তো এটা বুঝতে পারছি না, কি আজকে 32-এ স্বাধীন বাংলা বেতার কত হচ্ছে, এরপরে 36-এ কেন যাচ্ছে? ওই যে ট্রান্সমিটারটা সরাই নিয়ে যাচ্ছে, তখন ফ্রিকুয়েন্সিতে যাইয়া ওইটাতে আর পাওয়া যাচ্ছে না। আমরা ঘুরাইতে ঘুরাইতে ঘুরে কোথায় যাই দৌড়িয়া, তখন আসতে বাজে, আবার বন্ধ হয়ে যায়, এইভাবে করে আবার অ্যান্টিনা তুলে আবার ওই এইদিকে ঘুরাই ওদিকে ঘুরাইয়া তারপরে একটু শোনা যায়। ওখানে উনি প্রথমে বললেন যে নিজে উনি রিভোল্ট করে স্বাধীনতা ঘোষণা করছে। আর উনি ছিল ছিল ওই জানজুয়া ছিল তার তার সেকেন্ড ইন কমান্ড ছিল, ওর সিও ছিল ওখানের জানজুয়া। তো জানজুয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নিছে, ওকে মেরে ফেলবে, মেরে ফেলার জন্য যে সোয়াদ জাহাজ থেকে মাল উদ্ধার করার জন্য তারে পাঠানো হয়েছে, যে পথে মেরে দিবে, লোকজন পাঠাইছে। সেখানে মাছ পথে যাইয়া তারা থামাইলো, স্যার আপনি যে ওখানে যাচ্ছেন, আপনি অস্ত্র, ওই যে যেটা আওয়ামী লীগে তার উপরে ব্লেম করে না, সে তো অস্ত্র খালাস করে এই দেশের জনগণের উপরে ব্যবহার করতে, জনগণের জন্য যায় নাই, ওটা জানজুয়া দিছে, পথে তারে লোক ঠিক করে রাখছে, তারে গুলি করে মেরে ফেলবে জিয়াকে। ওখানে যাইয়া ওখানে তখন যাই মীর শওকত আলীর সাথে দেখা হইলো। মীর শওকত আলী আমাদের বন্ধু। তারপরে ওইখানে রফিক ছিল, রফিক আবার পাকিস্তানের ইমিডিয়েট যে স্বাধীনতার ইমিডিয়েট আগে একটা ক্রাইম করছে, ক্রাইম করার পরে রেগুলার ফোর্স থেকে তাকে বিডিআর হলো আধা সামরিক বাহিনী, রাইফেলস, পাকিস্তান রাইফেলস হলো আধা সামরিক বাহিনীতে, ইপিআর হলো আধা সামরিক বাহিনী, আর আর্মি হলো পুরা সামরিক বাহিনী। এইটা তো সামরিক বাহিনীতে আধা সামরিক বাহিনীতে কখন যায়, যখন কোনো পানিশমেন্ট ক্রাইম করে তখন তাকে ওখানে দেওয়া হয়। তো সেটা মোরালি সে কিন্তু অত ছিল না, তার ছিল যেহেতু সে তো পানিশমেন্ট পাইয়ে মাত্র ওখানে পোস্টিং পাইছে ইপিআরে। তো এখানে তখন মীর শওকত আলী ক্যাপ্টেন, আর এই যে ছিল তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাডজুটেন্ট আমার কন্ডেল অলির হলো আরেক ইতিহাস। কন্ডেল অলি ছিল সিপাই থেকে তখন একটা ইন্টারমিডিয়েট পাস বা ম্যাট্রিক পাস থাকলে, তখন একটা ভালো পারফরমেন্স করলে, কোনো এসিআর ভালো থাকলে, তখন তাদের একটা শর্ট কমিশন একটা দেওয়া হইতো। পাকিস্তান বলে এটা হাইস্ট পোস্ট হলো কন্ডেল পর্যন্ত যাইতো, এরপরে যাইতে পারতো না, এখন একটা ব্রিগেডিয়ার করা হয়েছে। তো ওখানে যাওয়ার পরে তাকে জিয়া খুব পছন্দ করতো, খুব লয়াল ছিল। তো সেখানে প্রথম যখন যায়, যখন সে সিপাই ছিল, তার বউ ছিল একটা, ওটা নিয়ে আবার মানুষের কাছে প্রেজেন্টেবল না, ওটা গার্মেন্টস কেস। তখন সে করলো ওই বউ বদল করে আরেকটা বিয়ে করে বসে। তো আপনি এই লোকে তো ইতিহাস জানে না, তো এটা পার্টি বদলানো বদলানো তো কোনো ব্যাপারে না, ওই তুলনা যে বউ বদলাই ফেলছে, অফিসার ম্যাচে যাইতে গেলে তো ওই বউটা ওরকম স্ট্যান্ডার্ড থাকতে হবে। সিপাইয়ের বউ আর অফিসারের বউ তো এক না, সেখানে সে বউ বদল করছে তখন। আচ্ছা আমি ওটা না যাই, কারণ ব্যক্তিগত, আমরা শেষ করব। হ্যাঁ, আচ্ছা এটা হলো। আর এখানে আমি নিজে শুনলাম, উনি নিজে ডিক্লেয়ার করে দিয়েছে উইদাউট কোনো বঙ্গবন্ধুর কিছু বলে নাই, কিছুই বলে নাই। উনি বললো তখন হান্নান সাহেব বললো যে স্যার এটা তো সবাই জাতি জানছে বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে, আপনি বললে, আপনি তো অখ্যাত মেজর, আপনি তো কেউ চিনে না, তাহলে এটা ভুল বুঝাবুঝি হইতে পারে। ওই কথা দ্বিতীয় কোনো কথা বলা লাগে না, উনি তাৎক্ষণিকভাবে নিজে হাতে লেখা উনি আবার বললেন যে অন বিহাফ অফ বঙ্গবন্ধু আমি স্বাধীনতা ডিক্লেয়ার করলাম। আমরা তো চিন্তায় পড়ে গেছে কি করবো, জাতি দিশেহারা, 3 দিন পর্যন্ত কোনো নিজেরা বঙ্গবন্ধু সারেন্ডার করছে, পাকিস্তান ধরা পড়ছে। এইটা বলার পরে আমরা তখন চলে যাই মুক্তিযুদ্ধে চলে যাই। তো সেটা হলে এখন যারা বলতেছে তারা কিন্তু একটাও মুক্তিযোদ্ধা না, ওরা দেখেও নাই, শুনেও নাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, মতামত নিচ্ছে তার থেকে, মতামত তারা দিচ্ছে। তা আমরা তো এখনো কিছু লোক তো জীবিত আছি, আমরা কি হয়েছে না হয়েছে আমরা তো নিজেরা দেখছি। সুতরাং কারো শুনতা মুসলমান না তো, আমি দেখিয়া মুসলমান। তো সুতরাং এই জন্য এটা গেলো এই অবস্থা। আরেকটা জিনিস হলো, আমি আরেকটা কথা এই ফাঁকে বলি, যে এরশাদের পতনের পর চরম অবস্থা যখন হয়ে গেল, তখন মধু সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন যে এটা কি 0 পয়েন্টে দিবে, কোনো মতে জাতীয় পার্টি রিজাইন করবে না। ওনার ভাষণটা শেষ হয়েছে, এই পরক্ষণে উইদিন সেকেন্ডের মধ্যে স্ক্রলে গেলে এরশাদ পদত্যাগ করার সিদ্ধান্ত হয়েছে। তার মানে ভাইস প্রেসিডেন্ট অফ দ্য গভর্নমেন্ট সে জানে না, আর কোথায় ওরা ডাস্টবিন শপিং না মুখ এরা জানবে কি হচ্ছে।
এটা ইউনূস সাহেবের নিজের ডিসিশনে হচ্ছে না, যা হচ্ছে নিজস্ব ডিসিশনে হচ্ছে না, এটা একটা ড্রয়িং ডিজাইন অনুসারে হচ্ছে, ব্লু প্রিন্ট হিসাবে হচ্ছে, এবং এই রেজাল্ট হবে ব্লু প্রিন্ট অনুসারে। এক, 2 নম্বর হলো যে উনি একটা গল্প বলতে বলছিলেন, যেটা গল্পটা আমি প্রথম দিকে বলছিলাম, একজন ডাক্তার ওই যে তার অপারেশন থিয়েটারে যাইয়া রুগীরে মাস্ক পরায় আবার ছুরি কাছে সব নিয়ে বলছে তোমার কি কি খাইতে ইচ্ছা করে, কার সাথে দেখা করতে ইচ্ছা করে। রুগী বলতেছে এটা তো ফাঁসির কাছে আসামিরে বলে, এই ডাক্তার অপারেশন করতেছে এটা কেন আমাকে বলছে। তো বলে স্যার তোর সন্দেহ হইলো যে বেটা তো বোধহয় অভিজ্ঞ, বলে স্যার এটা আমার কততম অপারেশন, কয় যে আমার এটা প্রথমতম অপারেশন। মাস্ক টাস্ক পরে রুগী দিছে দৌড়, পিছনে ডাক্তারও দৌড়ায়, রুগীও দৌড়ায়, অনেক দূর যাওয়ার পরে বসে ভাই তোমার মনোবাসনা কি?" ইউনূস সাহেবদেরও তো এই অবস্থা। হ্যাঁ ইউনিভার্সাল, আমার মনোবাসনা হচ্ছে অন্য ডাক্তার দেখাবো, তোমারই দেখাবো না। তো এখন আমাদের ঐক্যতা আমি বলছিলাম ইউনূস সাহেব গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে না, ওই জন্য জনগণের অভিপ্রায় হলো অন্য ডাক্তার দিয়ে ইলেকশন করবে, এইটা আমি বলছিলাম একটা টকশোতে, ওইটা মামুন ভাই দেখছে, তো এই জন্য ওনার অনুরোধে এটা বলা হলো। কিন্তু বাস্তব কথা হলো যে ইউনূস সাহেবও নিজের কোনো ইয়ে করতেছে না, যেমনে নাচাও তেমনে নাচে, পুতুলের কি দোষ। আমি আরো ক্লিয়ার করার জন্য বলে জাতিকে, এখানে যে মাদুরকে নিয়ে গেছে, মাদুরের কি অপরাধ? ওখানে কিন্তু শান্তিতে নোবেল পাওয়ার লোকেরা এখন কিন্তু প্রেসিডেন্টে, ওখানে কারণ হলো মিনারেল রিসোর্স আছে। আমাদের ইউনূস সাহেবকে আনা হয়েছে আমেরিকাতে, আর চিটংয়ে নদী তেলের উপরে, আমি একাধিকবার এটা বলছি, পার্সোনালি বলছি, এনার দুইজনকে বলছি কিনা, আমি সিনহা সাহেবকে বলছি, ওনাদের বললেন না, আমাকে বলতেন। বলছি, তাহলে এইটা আমি প্রথম দিকে বলে আসছি, ইউনূস সাহেব আসার আগে বলছি যে এখন ইউনূস সাহেব বানায় আনছে, যদি আমি তাদের ওই প্রস্তাবে রাজি হতাম তাহলে আমাকে ডক্টর ইয়ে দেওয়া হইতো, নোবেল দেওয়া হইতো। নোবেল কোনো বিষয় না, নোবেল কোনো একটা সরকারি প্রতিষ্ঠান, এটা প্রাইভেট অর্গানাইজেশন দেওয়া হয়, এবং যারা ফান্ডিং করে তাদের এখানে বড় একটা ভূমিকা থাকে আমেরিকা। যেটা মাদুরকের জায়গায় যে এখন রিপ্লেসমেন্ট যেটা আসছে প্রেসিডেন্ট, সেও কিন্তু নোবেল শান্তিতে নোবেল পাইছে। তাহলে যারা বুঝার, যারা অকাখ বুঝে না তাদের বোঝানোর দরকার নেই, যারা বুঝার বিচক্ষণ তারা ইশারায় কাঁপে। জি, সুতরাং অসংখ্য এখন ধন্যবাদ। এখন চিটাগংকে আলাদা করবে বাংলাদেশ থেকে, আরো ক্লিয়ার করে বলে দিই আমি, সেইখানে আলাদা করবে, ওই জন্য বার্মার কিছু অংশ নিয়ে করবে, এটা হলো আমেরিকার এজেন্ডা। এখন আমার নীতি ভোট সমর্থন কে দিল না দিল এটাই ম্যাটেরিয়াল, এটা মানা হচ্ছে না, জোরজার মূল্য তো তাই চলছে। সুতরাং আমাদের পলিটিশিয়ানদের আরো ক্লাস করা দরকার, কি হইতে যাচ্ছে, কি হইতে যাবে, ওনারা না জামাত বুঝতেছে না ইয়ে করছে। এখন জামাতের আর বিএনপির লোকে কামড়াকামড়ি লাগাই দিছে, ওইদিকে দুইটাকে শেষ কইরা। তো এটা বুঝার ভালো, বুঝলে ভালো, সামনে অনেক রক্তক্ষরণ হবে, রক্তের উপর দিয়ে আমরা হাঁটতে হইতে পারে। তো আমি দোয়া করি আল্লাহর কাছে, আপনাদের কাছে বলি দোয়া করেন যাতে এই পরিস্থিতি না হয়।